সংস্কার ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। তবে বিশেষজ্ঞরা বলছেন সংস্কার ও ইসি গঠন একসঙ্গে চলতে পারে। ইসি চাইলেই এককভাবে কিছু করতে পারবে না বলেও জানান তারা। এদিকে 17 বছরের আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে বিএনপি নেতারা বলছেন নতুন কমিশন যেন কোনো ষড়যন্ত্রে যুক্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও 4 নির্বাচন কমিশনার। এর 2.5 মাস পর গঠন করা হয় নতুন কমিশন। শপথ অনুষ্ঠান হয় রোববার। তবে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে তড়িঘড়ি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যা গণঅভ্যুত্থানের আদর্শ বিরোধী। অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামো গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি। বিশেষজ্ঞদের মতে সব সংস্কার শেষ করে নির্বাচন কমিশন গঠন করতে গেলে ভোট নিয়ে অনিশ্চয়তা বাড়ত। সংস্কারের অপেক্ষা যদি করতে থাকেন তাহলে তো কবে যে নির্বাচন হবে এটার কোনো নিশ্চয়তাই তারা দিতে পারবেন না, এবং সেই ক্ষেত্রে জনমনে সমস্তটা ব্যাপার নিয়েই একটা প্রশ্নের জন্ম নেবে। রাজনৈতিক দল তথা জনগণকে আস্থায় নিতে হবে। এখন এই আস্থায় নেয়ার প্রক্রিয়াটা কি হবে সেটা নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে। এদিকে বিএনপি নেতারা বলছেন সব পক্ষের মতের ভিত্তিতেই নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। নতুন কমিশন যেন কোনো ষড়যন্ত্রে যুক্ত না হয় সে বিষয়ে নজর রাখার পরামর্শ তাদের। শেষ 34 দিনে যে আন্দোলনের যবনিকাপাত ঘটেছে, আপনি সেটাকে বেসিস করে যদি বাংলাদেশকে আপনি রাতারাতি পরিবর্তন করতে চান সেটা কিন্তু হবে না। সুতরাং আমরা বলছি যে আমাদের যে লক্ষ্য ছিল ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন, সেইটা যদি এই নির্বাচন কমিশন করতে পারে, এই নির্বাচন কমিশনকে আমি আগাম কিন্তু কংগ্রাচুলেট করছি না। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভোটের আয়োজন করবে বলেও আশা বিএনপির। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা হবে বলে জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন শপথের সম্মান রাখা হবে। রোববার দুপুরে শপথ নেওয়ার পর এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সিইসি ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করান। পরে বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সিইসি। বলেন গায়ের জোরে একতরফা আর কোনো নির্বাচন হবে না। 2.5 মাস পর নির্বাচন কমিশনের সাংবিধানিক শূন্যতা কাটল। শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনার। রোববার দুপুর 1:30টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আসেন এএমএম নাসির উদ্দিন, আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর অন্য 4 কমিশনার একসঙ্গে শপথ নেন। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি বলেন সবার সহযোগিতায় অবাধ সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। শপথ যেটা নিয়েছি এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। দেশের মানুষ একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। তবে ভোট কখন হবে তা নিয়ে মন্তব্য করেননি সিইসি। সবার মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের একটা ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। এই কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য স্থানীয় নির্বাচন। আগামী 5 বছর দায়িত্ব পালন করবে এই কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শেখ হাসিনা এমন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছিলেন যারা তার কথা মতো কাজ করতেন, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা, তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনো মূল্যই ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার প্রত্যাশা করেন রুহুল কবির রিজভী। এর আগে তিনি বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানার ওসির প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করত। এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন, এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন, এটার কোনো মূল্যই ছিল না, ভোটারদের কোনো দামই ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাইবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত 28 জন আহত হয়েছেন। রোববার রাতে থেমে থেমে প্রায় 4 ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। পরে দুই প্রতিষ্ঠানে শিক্ষকদের হস্তক্ষেপে রাত 2টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে চলা ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের চিত্র এটি। ঘটনার সূত্রপাত রোববার রাতে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত 9টার দিকে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঁশের লাঠি, রড, পাইপ নিয়ে সংঘর্ষে জড়ান। থেমে থেমে চলে ইট পাটকেল দিয়ে পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষের সূত্রপাত নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে। কিছু রাজনৈতিক কার্যকলাপ করছিল ওরা, তো এই জিনিসগুলো যখন আমাদের সিনিয়ররা ওদেরকে বলতে যায়, সেই মুহূর্তে আমাদের সিনিয়রদের সাথে ওই লতিফ হলের কিছু যারা ছাত্র আছে তাদের সাথে আমাদের কিছু হাতাহাতি হয়। ওদের পুরো হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে আমাদের আজিজ হলের উপর হামলা করা শুরু করে। অপোনেন্ট পক্ষ থেকে ইট পাটকেল সহ নানান ধরনের যেভাবে পারে আমাদের হামলা করা হয়েছে। আমরা এক পর্যায়ে যখন আমরা পারতেছিলাম না, ইট পাটকেল আমাদের একদম নাকে মুখে লাগতেছে, তখন আমরা সরে যাই এবং তারপরে 5 মিনিট পর্যন্ত ইভেন পুলিশ এবং সেনাবাহিনীর উপরে হামলা করছে। আহত 20-25 জনের উপরে হবে সব মিলায়, কিন্তু আমাদের হলে প্রথমে 2 জন অনেক গুরুতর আহত হয়েছিল। ওদের একজনের অবস্থা খুবই খারাপ, একজনের চোখ পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। সংঘর্ষের সময় পুলিশ, সেনাবাহিনী উপস্থিত হলেও তারা অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ দুপক্ষের শিক্ষার্থীদের। শিক্ষকরাও জানিয়েছেন একই কথা। হল দখলের কোনো বিষয়টা একেবারেই ছিল না। এটা আসলে অনেকটা বলতে পারি যে এই তরুণ বয়সে ইউগোস্টিক একটা ব্যাপার এরকমও হইতে পারে, যে আমাদের হলের সামনে এসে যত কোনো একটা মিসবিহেভ করছে, এটা হয়তো ইগুতে লাগতেই পারে, হয়তো এরকম হইতে পারে আর কি। সেনাবাহিনী ছিল দুই পক্ষের মাঝামাঝি, তারা অবস্থান করছিল যাতে কোনো পক্ষই পারস্পরিক সংঘর্ষে লিপ্ত না, কিন্তু তারা কোনো অ্যাকশনে যায় না। পরে দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের সমঝোতায় রাত 2টার সময় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়েছে 14 কলেজের শিক্ষার্থীরা। অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীকে ভুল চিকিৎসায় মৃত্যুর জেরে তাণ্ডব। বিক্ষুব্ধদের অভিযোগ 10,000 টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। রোববার দুপুরে ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগ তুলে হঠাৎ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে শুরু হয় তাণ্ডব। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর শুরু করলেও তাদের সাথে যোগ দেয় আশপাশের কয়েকটি কলেজের ছাত্ররাও। সহপাঠীর মৃত্যুর বিচার চায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে লাঠিসোঁটা নিয়ে হাসপাতালের সামনে যান শিক্ষার্থীরা। এ সময় প্রধান গেট বন্ধ থাকায় ভাঙচুর শুরু করে তারা। তবে এক পর্যায়ে 14 কলেজের শিক্ষার্থীদের সাথে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের বিরোধ দেখা দেয়। পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 7 জন আহত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, 10,000 টাকা দিয়ে অভিজিতের মৃত্যু ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
জন্য আসিনি, আমরা আসছিলাম হলো বিচার চাইতে, যে আমাদের ভাই মরছে, আজকে একটা ভাই মরছে, আরেকদিন আবার আরো 2টা ভাই মরবে, এমনি অনেক আমজনতা মারা যাইতেছে, কিন্তু তারা আওয়াজ তুলতে পারতেছে না, কিছু বলতেও পারতেছে না। আমাদের হসপিটালে যেহেতু একটা সমস্যা হয়েছে, এটা সবাই মিলে কথা বলবো, দেখবে এটা না করে ওনারা উল্টা আরো লোক টোক জড়ো করে আমাদের মারামারি করে একটা খারাপ বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করলো। শুনলাম বলে রুগী বলে একজন মারা গেছে স্টুডেন্ট, এই জন্য ওরা করছে, ওরা আমাদের কোনো ক্ষতি করে নাই। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়া হয়। কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ডিএমপি। মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আরো বেশ কয়েকটি কলেজের ছাত্ররা এসে আশেপাশে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ন্যাশনাল হাসপাতালে ভাঙচুর চালায়। এখন আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রাপুর থানা পুলিশরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ করছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 18 নভেম্বর মারা যান ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতের আগ্রাসনের প্রতিবাদে গরু জবাই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতের আগ্রাসনে সহায়তা করছে, ফলে তাদের তওবা করার জন্য জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এই ঘটনায় কারওয়ান বাজার এলাকায় সেনা সদস্য ও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতি ও শুক্রবার প্রথম আলো ডেইলি স্টারের সামনে বিক্ষোভ করে তারা। অটোরিকশা বন্ধের প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে চালকরা। সোমবার সকাল 11টায় ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিত হয়। এছাড়া অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিতে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় সরকার। অটোরিকশা বন্ধের প্রতিবাদে রোববার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটোরিকশা চালকেরা। বন্ধ করে দেন যান চলাচল। একই সময় মোহাম্মদপুর যাত্রাবাড়িতেও সড়ক অবরোধ করেন অটো চালকেরা। যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। যদি অটো গাড়ি না চলে, কর্ম যদি না থাকে, তাহলে গরিব মানুষ কি খাইবে? আমাদের হয় অটো গাড়ি দেন, নয় একটা কর্ম দেন। একটা রায় পাবো, ততক্ষণ আমরা আন্দোলন করব। থেকে আমার পরীক্ষা শুরু স্টুডেন্টের, এখন আমি সময় মতো পৌঁছাতে পারি না। অনেক টাইমও কনজিউম হচ্ছে, আমার অফিসে যেতে লেট হচ্ছে, ওইদিকে আমার কথা শুনতে হচ্ছে। ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স ও রুট পারমিটের দাবি জানানো হয়। একই সাথে আন্দোলনে গ্রেপ্তার চালকদের মুক্তির দাবিও জানান নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলন যাদের বিরুদ্ধে প্রথম বৈষম্য করলো তারা হচ্ছে রিক্সা শ্রমিক। আমরা তীব্র নিন্দা জানাই। অটো চালকদের আন্দোলনে সমর্থন দিয়েছে সিপিবি ও উদীচী। হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি তাদের। সরকার কতগুলো অন্যায় নির্দেশ দেওয়ার মাধ্যমে তাদের জীবনকে দুর্বিষহ করার এক অন্ধকার হাতছানিকে নিদর্শন দেখিয়েছে। ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের আশ্বাসে বেলা 1টার দিকে স্থগিত হয় কর্মসূচি। আমরা আশা করি প্রশাসন এই শ্রমিকদেরকে মানুষ হিসেবে বিবেচনায় নিয়ে আমাদের সাথে এই শ্রমিকের যেই সংকট, সেই সংকট নিরসনে আমাদের সাথে ভূমিকা রাখবেন। ব্যাটারি রিকশা চলবে কিনা সে বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় সরকার। একথা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের ক্ষেত্রে তো সবসময় তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালায়, শান্তিপূর্ণভাবে। ভাঙ্গাভাঙ্গি তো কেউ চায় না, কেউ চাচ্ছে ভাঙ্গাভাঙ্গি। এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটি হারাচ্ছে। রাজধানীতে ব্যাটারি রিকশা বন্ধে 3 দিনের মধ্যে পদক্ষেপ নিতে মঙ্গলবার নির্দেশ দেন হাইকোর্ট। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রতিদিন অপহরণ হয় গড়ে অন্তত 3টি শিশু। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, অপহৃত 29 ভাগ শিশুকে উদ্ধার করা যায়নি।
অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ 10 মাসে মারা গেছে 482 জন শিশু। শিশু অপহরণের পেছনে পারিবারিক শত্রুতা, জিম্মি করে মুক্তিপণ আদায়, পাচার ও বিক্রি করা প্রধান উদ্দেশ্য বলে পরিসংখ্যানে জানা গেছে। 3 নভেম্বর সিলেটের কানাইঘাটে নিখোঁজ হয় 6 বছরের মুনতাহা। নিখোঁজের 7 দিন পর বাড়ির কাছেই নালা থেকে উদ্ধার হয় মরদেহ। 15 নভেম্বর রাজধানীর আজিমপুরে এক বাসায় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট ও 8 মাসের শিশু জাইফাকে অপহরণ করা হয়। অবশ্য 24 ঘন্টার মধ্যে উদ্ধার হয় জাইফা। পুলিশ সদর দপ্তর বলছে 9 মাসে সারা দেশে অপহরণের মামলা হয়েছে 695টি, উদ্ধার হয়েছে 491 শিশু। উদ্ধার না হওয়া বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা অজানা। আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে 10 মাসে নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন অপরাধে মৃত্যু হয়েছে মোট 482 শিশুর। গত বছর একই সময়ে মারা যায় 421 শিশু। শিশুদের প্রতি অপরাধ বন্ধ করতে সচেতনতা বৃদ্ধির তাগিদ অপরাধ বিশ্লেষকদের। আইনশৃঙ্খলা বাহিনী পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের প্রশ্নে সামগ্রিকভাবে নেতৃত্ব দিয়ে পরিস্থিতিকে যে অনুকূলে রাখার, মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করার যে পরিস্থিতি, সেইটিও করতে পারছে না। একটা ঘাটতি বা একটা শূন্যতা কিন্তু থেকেই যাচ্ছে। শিশুরা প্রতিরোধ গড়ে তুলতে পারে না বলে তারা অপরাধীদের সহজ টার্গেট। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির অবাধ ব্যবহারেও বাড়ছে শিশু নির্যাতন। আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে যে আইসোলেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ হলো আমরা মানুষের সাথে মানুষের কিন্তু যোগাযোগ আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং যখনই আমরা বিচ্ছিন্ন হব তখনই কিন্তু অন্যের প্রতি হলো আমাদের সেই সমমর্মিতার জায়গাটা কাজ করবে না, আরেকজনের জায়গা থেকে ধরবে না। সম্পর্ক জায়গাটা আমি বলবো ড্রামাটিক একটা চেঞ্জ আসছে। এটা শুধুমাত্র সোসাইটির মধ্যে যে চেঞ্জ তা না, আমরা একেবারে কাছের মানুষের সাথে আমাদের পরিবর্তনটা আমরা দেখছি। অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে শিশু অধিকার বিষয়ক ব্যবস্থা আরও কার্যকর করা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে কৃষি জমি নষ্ট করে কর্ণফুলী টানেলের রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। খরচ করা হয়েছে কয়েকশো কোটি টাকা, অথচ এটি কোনো কাজেই আসছে না। নির্মাণের 1 বছরের বেশি সময় ধরে এটি অলস পড়ে রয়েছে। কর্মকর্তা কর্মচারীরাও বেকার বসে থাকছেন। কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়াকে লাভজনক করতে ইজারা দিবে সেতু বিভাগ। সমুদ্র ঘেঁষে গড়ে তোলা হয়েছে অভিজাত 30টি বাংলো। দামি আসবাব ও ইলেকট্রনিক্স সামগ্রীতে সুসজ্জিত এসব অতিথিশালা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের বিলাসী ব্যবস্থা। রয়েছে সুইমিং পুলও। প্রায় 450 কোটি টাকা খরচ করে 74 একর জমিতে গড়ে তোলা হয়েছে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া। দৃষ্টিনন্দন বাংলোর পাশাপাশি রয়েছে দ্বিতল সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন। রয়েছে একটি জাদুঘরও। এসব স্থাপনায় বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্থাপনা পাহারায় রয়েছে 80 জন ব্যাটালিয়ান আনসার। 5 স্টার হোটেল থেকে অনেক উন্নত মানের জিনিসপত্র, মানে কি ধরতে গেলে স্মার্টলি একটি পরিবেশ মধ্যে আমরা আছি। এই বাংলোগুলোতে টিভি আছে, ফ্রিজ আছে, অনেক ফার্নিচার আছে, বিয়া ফিরে আসবে, থাকবে। এই স্থাপনা নির্মাণে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত, লবণের মাঠ ও মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কি খালও। বিপুল অপচয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এই জায়গাটা আমরা গরু, ছাগল কত কিছু উন্নতি করতো, হ্যাঁ কেউ করতে পারে, একটা মাছও হয় না এখন। আমরা এখানে মাছ চাইতাম, ফসল করতাম, আমরা চাষবাস করতাম, হ্যাঁ নুনো মাঠ করতাম, তখন এখন তো আমরা অচল। আধুনিক ব্যবস্থার সব ধরনের বন্দোবস্ত থাকলেও অলস পড়ে আছে এসব বাংলো। আগামীতে কি হবে এর ভবিষ্যৎ, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেতু কর্তৃপক্ষ বলছে লোকসান কমিয়ে আয় বাড়াতে সার্ভিস এরিয়া বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাংলো পর্যটন ব্যবসায় যুক্ত করতে দ্রুত দরপত্র আহ্বান করা হচ্ছে। দ্রুত এটারে আমরা কোম্পানিকে রিসোর্ট ডেভেলপমেন্টদের দিয়ে দেবো আর কি। হ্যাঁ, টেন্ডারিং প্রসেস চলছে। এইসব রিসোর্ট তো আসলে সরকারিভাবে পরিচালনা করা হয় না। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করা হয়। এটি চালু হয় 2023 সালের অক্টোবরে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে প্রায় 1 মাস, কিন্তু কোথাও তা মানা হচ্ছে না। কাঁচা বাজার থেকে শপিং মল সব জায়গায় দেদারসে মিলছে পলিথিন। ক্রেতা বিক্রেতারা বলছেন বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা।
মন্ত্রণালয়ের দাবি, সুফল পেতে দেরি হলেও পলিথিন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। 1 অক্টোবর থেকে সুপার শপ ও 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। পলিথিন বিরোধী অভিযান চালানো হয় বাজার ও কারখানায়। কিন্তু এখনও বাজারে সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে, কারণ এই ব্যাগ পাওয়া যাচ্ছে বিনামূল্যে। এছাড়া বিকল্প কোনো ব্যাগও নেই। ক্রেতা বিক্রেতারা বলছেন বাধ্য হয়েই পলিথিন ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। বিকল্প পদ্ধতি অবশ্যই আগে অবলম্বন করা উচিত, তারপরে নিষিদ্ধ করা উচিত, কারণ আমাদের এই অভ্যাসটা তো আর একদিনে তৈরি হয়নি। মানুষ তো আমাদের কাছে পলিথিন ছাড়া মাল নিতে চায় না, ঠিক আছে। আমরা বলছি এদেরকে বাজারে ব্যাগ নিয়ে আসতে বাসাতেন, তো কেউ আনে না। শুধু হাতে গোনা কয়েকটি সুপার শপে কাগজ, কাপড় ও পাটের তৈরি ব্যাগ ব্যবহার হচ্ছে। আকার অনুযায়ী এসব ব্যাগের জন্য ক্রেতাদের বাড়তি দিতে হচ্ছে 8 থেকে 20 টাকা। পারচেজ করে ব্যাগটা নিয়ে আবার আসে, ওনাদেরকে আমরা আবার হচ্ছে ওই ব্যাগের আনার জন্য ওনাকে আমরা 2 টাকা করে রিটার্ন দিয়ে দিচ্ছি, যাতে উনি পরবর্তীতে এই যে অভ্যাসটাতে উনি অনুপ্রাণিত হয়। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে 5 সদস্যের কমিটি করেছে পরিবেশ মন্ত্রণালয়। কমিটির প্রধান বলছেন, পলিথিন নিয়ে জনগণকেও সচেতন হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই হোক পলিথিনের ব্যবহার থেকে মুক্ত করতে হবে আমাদের সকলকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে। এজন্য সকলের সম্মিলিত সহযোগিতা। আপনারা একটা ভালো ভূমিকা রাখছেন। মানুষকে সচেতন করবার ক্ষেত্রে আসলে প্রচারের কোনো বিকল্প নেই। 2002 সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়, কিন্তু এতদিনও পলিথিনের কোনো বিকল্প বাজারে আসেনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিন ব্যাগ নিষিদ্ধের পরও তা কার্যকর হয়নি। এ বিষয়ে আরো জানাতে বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। বরিশালে অনেকটা অবাধেই পলিথিন ব্যাগের ব্যবহার হচ্ছে কিনা, আর পর্যাপ্ত বিকল্প না এনে পলিথিন ব্যাগের সেক্ষেত্রে শুধুমাত্র অভিযান চালিয়ে আসলে কতটুকু সম্ভব পলিথিন ব্যাগে নিষিদ্ধ করা বা এর ব্যবহার নিষিদ্ধ করা, কি মনে হয় আপনার? সরজমিনে কি দেখছেন? কাঁচা বাজার এবং মাছের বাজার যেগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পলিথিন ব্যাগের ব্যবহার ঠিক আগের মতোই দেখা যাচ্ছে। আমরা যখন বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যদি বলছেন যে আসলে বাজারের ব্যাগ ক্রেতারা আনছে না, পলিথিন ব্যাগেই তারা ব্যবহার করছে। আসার কারণে কিন্তু এই পলিথিন ব্যাগেই তারা বাজারে ব্যবহার করছে। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আসলে পলিথিন ব্যাগের যে ব্যবহার সেটি আসলে যদি বন্ধ করা না যায় সেক্ষেত্রে কিন্তু আলামিন, আপনাকে ধন্যবাদ। আলামিনকে আমরা ঠিক শুনতে পাচ্ছি না ঠিক মতো, আমরা পরবর্তীতে আবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা এবার একটু চাঁপাইনবাবগঞ্জ যাব, সেখান থেকে শুনবো আমরা ফয়সাল মাহমুদকে। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে পলিথিনের ব্যবহার কেমন দেখছেন, সার্বিক চিত্রটি জানাবেন। দেখুন, চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ পলিথিনের একেবারে অবাধ ব্যবহার রয়েছে, এটাই বলা যায়। কারণ এখন পর্যন্ত আসলে পলিথিন ব্যবহার না করার জন্য কোনো অভিযান বা কোনো তৎপরতাই আমরা দেখিনি। আমরা বাজারগুলো ঘুরে দেখেছি, একেবারে অবাধেই আসলে পলিথিনের ব্যবহার চলছে। আমরা আসলে যারা পলিথিন ব্যবহার করছেন, অর্থাৎ বাজারের ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গেই কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে তারা আসলে দীর্ঘদিনের যে অভ্যাস তৈরি হয়েছে, অর্থাৎ বাজার করার জন্য যে ব্যাগ, সেই ব্যাগটি আসলে পলিথিনেই দেওয়া হয় এবং সেই পলিথিনে করে তারা আসলে এটি বাসায় নিয়ে ফিরেন। এই অভ্যাস থেকে তারা বের হয়ে আসতে পারছেন না। অনুরূপ ভাবে আসলে আমরা যখন বিক্রেতাদের সঙ্গে এসব নিয়ে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই যে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে এবং হঠাৎ করে তাদেরকে 1 মাস সময় দিয়ে বলা হয়েছে যে এই সময়ের মধ্যেই আসলে পলিথিন ব্যবহার একেবারে করাই যাবে না, কিন্তু এই সময়ের মধ্যে আসলে কোনো বিকল্প তারা বাজারে পাননি এবং তারা বারবারই বলছেন যে পলিথিনের বিকল্প হিসাবে তারা আসলে কি ধরনের ব্যাগ ব্যবহার করবেন সেই দিক নির্দেশনাও তাদেরকে কেউ দেয়নি, বা যে ব্যাগটি আসলে ব্যবহার করার জন্য বলা হচ্ছে সেই ব্যাগটি তারা কোথায় পাবেন, কিভাবে কিনবেন, এমনটাও আসলে তারা বুঝে উঠতে পারছেন না। যে কারণে পলিথিনের ব্যবহার তারা বন্ধ করতে পারছেন না, এমনটি জানিয়েছেন। আপনাকে যদি বলি যে প্রশাসনিক যে তৎপরতা, আমরা দেখেছিলাম যে পরিবেশ উপদেষ্টা একেবারে কড়া বার্তা দিয়েছিলেন 1 তারিখ থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো অভিযান দেখিনি। সর্বশেষ পরিবেশ অধিদপ্তর গত মাসের 7 তারিখে অভিযান চালিয়েছিলেন এবং এটি হচ্ছে সর্বশেষ অভিযান। এই মাসে আমরা কোনো অভিযান দেখিনি পলিথিনের বিরুদ্ধে। অর্থাৎ একেবারে অবাধেই আসলে পলিথিনের ব্যবহার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাট বাজারে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 11 জন, যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি মাসের 23 দিনেই ডেঙ্গুতে 144 জনের মৃত্যু হলো, আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 1079 জন ডেঙ্গু রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 459 জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 86,791 জন, এর মধ্যে 63.2% পুরুষ এবং 36.8% নারী। এদিকে 24 ঘন্টায় সারা দেশে 1230 জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, আর চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন 82,612 জন ডেঙ্গু রোগী। যাত্রী হয়রানির অভিযোগে 3 দিন ধরে বন্ধ বেনাপোল রুটে দূরপাল্লার বাস চলাচল। পরিবহন মালিকদের দাবি, প্রশাসনের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরও রাতের বেলায় যাত্রীদের বন্দর থেকে 4 কিলোমিটার দূরে বাস টার্মিনালে নামিয়ে দেওয়া হয়। এ নিয়ে পৌর ও বন্দর কর্তৃপক্ষ পাল্টাপাল্টি দোষারোপ করলেও সমাধানের উদ্যোগ না থাকায় বিপাকে যাত্রীরা। পাসপোর্ট যাত্রীদের জন্য বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন বাস মালিকরা। যানজট নিরসনে রাতের বাস বন্দর টার্মিনালে থামানো এবং দিনে দূরপাল্লার বাস থামানোর সিদ্ধান্ত হয় পৌর বাস টার্মিনালে, কিন্তু রাতের বাস বন্দর টার্মিনালে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে শুক্রবার রাত থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। মধ্যরাতে যাত্রীদের 4 কিলোমিটার দূরের টার্মিনালে নামিয়ে দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। হঠাৎভাবে ডিসিশন নিচ্ছে রাত 2টোর সময় গাড়ি আটকায় দিয়েছে সমস্ত পরিবহন। আটকানোর পরে পুরসভার স্টাফরা আমাদের ম্যাক্সিমাম সুপারভাইজারের মারধর করছে। যাত্রী হয়রানি বন্ধে দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরাই। ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে করে বেনাপোলে যাতায়াত করতে হচ্ছে পাসপোর্ট যাত্রীদের। রাত 2টো 12টা 1টা 1:30 সময় গাড়ি আসছে, এই যাত্রী ওখান থেকে পর্যন্ত আসা, টাকা পয়সা ডলার পাসপোর্ট এদের দায়িত্ব নেবে কিনা। 3টা বাজে সেই সময় আমাদের নামাই দেওয়া হয় এবং অনেক হয়রানি পরে আমরা এখানে আইসা পৌঁছাই। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক চেকপোস্ট বাস টার্মিনাল। তবে ঢাকা কলকাতা বাস যাচ্ছে চেকপোস্ট হয়েই। বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের বাস টার্মিনালটি আপাতত বন্ধ রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তবে ভারতগামী আন্তর্জাতিক যে বাসগুলো আছে এগুলো চলাচল করছে। কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা আবার পুনরায় চালু করব। বেনাপোল রুটে প্রতিদিন দূরপাল্লার শতাধিক বাস চলাচল করে। দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বেনাপোল থেকে আছেন সহকর্মী এম এ রহিম। রহিম, 3 দিন ধরে দূরপাল্লার বাস বন্ধ ওই রুটে, সমাধানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, আর বন্দর ও পৌর কর্তৃপক্ষের মধ্যে আসলে সমস্যাটা কোন জায়গায়? আপনি জানেন আমি এখন দাঁড়াই আছি এখন আন্তর্জাতিক চেকপোস্ট, বেনাপোলের যে চেকপোস্টের আন্তর্জাতিক যে বাস টার্মিনাল, বাস টার্মিনালের যে টার্মিনালটি আজ থেকে 8 বছর আগে বিগত দিনে এখানে প্রায় 7.5 কোটি টাকা ব্যয় এই টার্মিনালটি নির্মাণে হয়। যেখানে মজার ব্যাপার হলো এই টার্মিনালটি 2বার তৎকালীন সরকারের সময় 2জন মন্ত্রী 2বার এই টার্মিনালটি উদ্বোধন করে, যেখানে বিভিন্ন পরিবহনের অর্থাৎ ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পরিবহন করলে এখানে কাউন্টার বরাদ্দ দেওয়া হয়। এখানে যেহেতু বন্দর নিয়ন্ত্রণ করে, কিন্তু কোনো পরিবহন দূরপাল্লার পরিবহন এখানে সেই সময় আসেনি, কিন্তু পরবর্তীতে প্রশাসনের নিয়ন্ত্রণে আসায় কিছু পরিবহন এখানে রাখা হয়। পরবর্তীতে যা আজ থেকে 3 বছর আগে বেনাপোল পৌর বাস টার্মিনালটি এখানে চালু করা হয়, যেখানে বেনাপোল পৌর বাস টার্মিনালটি প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। ওখানে একটি মজার দেখায় যে বিগত তৎকালীন সরকারের সময়ে 2বার সেই টার্মিনালটি উদ্বোধন করা হয়, কিন্তু যেখানে 2বার ইজারা দেওয়া হয়, কিন্তু ইজারা দেওয়া হলেও নামে মাত্র পৌরসভা সেখান থেকে ট্যাক্স তুলত, কিন্তু কোনো পরিবহন সেখানে যেত না। বেনাপোল বন্দরতে আমি বলে রাখি যে দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল, এখানে প্রায় প্রতিদিন 7 থেকে 800 আমদানি রপ্তানিবাহী ট্রাক এখানে যাতায়াত করে। অন্যদিকে বাংলাদেশের চিটাগাং, ঢাকা সহ বিভিন্ন দূরপাল্লার এখানে শতাধিক দূরপাল্লা পরিবহন বেনাপোল ঢাকার মধ্যে চলাচল করে। অন্যদিকে ছোট বড় মিলাই প্রায় এখান থেকে আন্তঃজেলা 1.5 থেকে 200 পরিবহন চলাচল করে বা অন্যান্য ছোট বড় যানবাহন চলাচল করে। সব মিলে এখানে প্রায় 3 থেকে 4 হাজার যানবাহন এখান থেকে চলাচল করে। তবে বেনাপোল বন্দরে পুরাতন যানজট হয়ে থাকে। ভারত বা বাংলাদেশের মধ্যে
6 থেকে 700 যে পণ্যবাহী ট্রাক এখান থেকে যাতায়াত করে, এই কারণে যানজটটি হয়ে থাকে। যানজট নিরসনে একদিকে দেখুন বন্দর কর্তৃপক্ষ যে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণ করে, অন্যদিকে পৌর কর্তৃপক্ষ যানজট নিরসনে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে। কিন্তু এই আন্তঃজেলা বাস বা দূরপাল্লার যে পরিবহন এদের মধ্যে দীর্ঘদিন সমস্যা যে ছিল, কিন্তু সর্বশেষ জানেন যে আজকে 4টা মাস এটা আবার বেনাপোল পৌর বাস টার্মিনালটাই টেন্ডারে দেওয়া হয় বা এটা ওপেনের জন্য প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়। সর্বশেষ 6 নভেম্বর বাংলাদেশের নৌ পরিবহন উপদেষ্টা বেনাপোল বন্দরে এসে একটি টার্মিনাল ভেহিক্যাল উদ্বোধন করেন, যেখানে প্রায় 1500 ট্রাক এখান থেকে রাখা যাবে। সেই কারণেই বেনাপোল বন্দর এখন অনেকটা যানজট মুক্ত। তবে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা শ্রমিকদের সাথে এক সপ্তাহ আগে একটি বৈঠক হয়, যে বৈঠকে সিদ্ধান্ত হয় বেনাপোল বন্দরকে পরিপূর্ণ মুক্তি যানজট করার জন্যই এই টার্মিনালটি চালু করা হবে। সেই সত্যিই দূরপাল্লার পরিবহনের সাথে তাদের একটি সমঝোতা হয়, যে তারা 1 তারিখ পর্যন্ত সময় নিয়েছিল যে আমরা তাদের ঢাকা থেকে একটি লোকাল যে পরিবহন অর্থাৎ মিনি বাস বলে, এই মিনি বাস এসে তারা যাত্রী পরিবহন করবে। এই পর্যন্তই তারা টার্মিনালের বেনাপোল যে আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল, এখানে বাস আসবে, যাত্রী নামায়ে তারপর টার্মিনাল ফিরবে। কিন্তু গতকালকে পর্যন্ত তারা এই বিষয়ে 3 দিনে সরা না হয়। কালকে তারা জেলা প্রশাসনের সাথে তারা মত বিনিময় করেছে। বন্দর শ্রমিক পরিবহন শ্রমিক সহ। এম এ রহিম, ধন্যবাদ আপনাকে। বেনাপোল রুটে বাস ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম। পাবনার সাথিয়ায় বাকুল মিয়া নামে এক সাবেক চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। রোববার রাত 9:30টার দিকে উপজেলার রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ঘোড়ার গাড়িতে করে একই গ্রামের জলিল মাস্টারের বাড়িতে ধান পৌঁছে দিয়ে ভাতিজা আলেপকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন বাকুল। পথে রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে ভাতিজা আলেপকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত আলেপকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। মানিকগঞ্জের পদ্মা ও কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় হুমকিতে পড়েছে সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের সাথে সাথে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে বালু উত্তোলন। যদিও নিয়মিত অভিযান চলছে দাবি প্রশাসনের। হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অন্তত 15টি ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। রাজনৈতিক কর্মী সহ স্থানীয় সাংবাদিকও এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার ছত্রছায়ায় চলছে বালু উত্তোলন। একইভাবে খিওরে কালীগঙ্গার তরা সেতুর নিচ থেকে অবাধে তোলা হচ্ছে বালু। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিন্না কবির ও প্রয়াত বিএনপি নেতা আকবর হোসেন ডাবলুর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর। সাধারণ সম্পাদক জেলা বিএনপির, তার নাম ভাঙিয়ে এখনও সেই অবৈধ কাজকাম করে যাচ্ছে। জেলা বিএনপির সম্মানিত সভাপতি আফরোজা খান রিতা ইচ্ছা করলে এই অবৈধ রিজিংটা বন্ধ করতে পারে ইচ্ছা করলে। গত 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ার পর থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে ভেঙে যাচ্ছে তীর রক্ষাবাদ। এ বিষয়ে প্রশাসনকে কয়েক দফা অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। আমরা এই বিষয়গুলো নিয়ে নিজেরাও কাজ করেছি এবং মানিকগঞ্জের সর্বোচ্চ ফোরাম আইন শৃঙ্খলা কমিটির সভাতেও আমরা বলেছি। তবে জেলা প্রশাসনের দাবি, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। প্রায় দিনই আমাদের এই বালু মহল নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, জরিমানা করা হয়। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। কেউ আইন ভাঙলে আমরা ব্যবস্থা নিয়মিত নিচ্ছি। এদিকে জেলা বিএনপির নেতারা বলছেন, কারো অবৈধ কর্মকাণ্ডের দায় নেবে না দল। অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। কখনো কোথায় কোনো আইন বহির্ভূত কাজে লিপ্ত হয় তাহলে সে দায়িত্ব তাদের সেই আইন বহির্ভূত কর্মকাণ্ডের দায়িত্ব দল এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ নিবে না। প্রতি বছর জেলা প্রশাসন বালু মহাল ইজারা দেয়। আগামীতে ইজারা বন্ধ রাখার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।